ওসমান হাদি ভাইয়ের বিচার যেদিন ওনার উপর গুলি হয়, সর্বপ্রথম বিচার আমরা চেয়েছি। আর জামাতে ইসলাম এবং তার ইনকিলাব মঞ্চ যারা ছিল, তারা সর্বপ্রথম এটা নিয়ে, তার হত্যাটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে। কারোর জন্য জুলাইয়ের শক্তির বিরুদ্ধে রাজনীতি করার চেষ্টা করে গিয়েছে। 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করণের পেছনে আমাদের ছাত্রদলের ছেলে মেয়েদের প্রধান ভূমিকায় ছিলাম আমরা। কারণ জেনারেল স্টুডেন্টের পক্ষে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার সুযোগ নাই। আমি এই জায়গাতে খুব স্ট্রেট ফরওয়ার্ড নীতি অবলম্বন করি। আমি ফিল করি যে জুলাই মানেই সফলতা, জুলাই মানেই বাংলাদেশ, জুলাই মানেই আমাদের জীবন। সুতরাং এই জুলাইকে কতটুকু সফল, কতটুকু ব্যর্থ, এই কোশ্চেনের মধ্য দিয়ে জুলাইকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, অবনমিত করার সুযোগ নাই, দেয়া যাবে না। কিন্তু যদি হাসিনা এবার বেঁচে যেত, আমাদের বিচার তো দূরের কথা, আমাদের লাশ আমাদের পরিবারও নিতে আসতো না। এটুকু আমি নিজে ফিল করতে পারি। কারণ এই নিরীহ পরিবার যারা রাজনীতি বোঝে না, এমনি ভয় পায়, আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে ফেলা হতো, লাশটাও খুঁজে পাওয়া যেত না। আমাদের বিএনপি ভালো জায়গায় আসছে, দায়িত্ব পালন করছে, বাংলাদেশ ভালো ছিল। যখনই বিএনপি খারাপ পর্যায়ে গেছে, বাংলাদেশ কখনোই ভালো ছিল না, খারাপ পর্যায়ে গেছে। এটা বিএনপির প্রতি এই রাষ্ট্রের অলওয়েজ ফেভার। কেন থাকে এটা ন্যাচারাল ফেভার, ন্যাচারাল একটা সম্মান এই পার্টির প্রতি। কারণ এরা বাংলাদেশপন্থী, বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাদেশ ছাড়া এদের অন্য কোনো জায়গা নাই। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। জুলাই চেতনাকে ধারণ করে অনেকেই, কিন্তু সেই জুলাই স্পিরিটটাকে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে খুবই কম সংখ্যক মানুষ। আর তার মধ্যে অন্যতম হচ্ছেন আবিদুল ইসলাম খান। আজ ৩৬ জুলাই মুখোমুখি স্টুডিওতে আমাদের সাথে আছেন আবিদুল ইসলাম খান। আবিদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু ভিন্ন প্রশ্নেই চাই। শুরুতেই আপনি যার জন্য একেবারে সবার মুখে মুখে ভাইরাল ছিলেন জুলাই আন্দোলনের শুরুটাতে, আপনার যে বক্তব্যটা ছিল যে প্লিজ আপনারা কেউ কাউকে ছেড়ে যেন না, এরপরে ঠিক ওই সময়টাতে আপনার মাথায় কি চলছিল যে আপনি বললেন যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যেন না? ওই মুহূর্তটা হচ্ছে 5 আগস্ট সকালবেলা চাংখারপুলে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর পাদদেশে দাঁড়িয়ে ওই বক্তৃতাটা আমি রাখছিলাম। এটা বক্তৃতা রাখা না, এক প্রকার একটা আর্তনাদ, আহ্বান করা। আপনার হচ্ছে যে 5 আগস্ট সকালে যখন শহীদ মিনারে গ্রেনেড ছোড়া হলো, কিংবা যে কয়জন উপস্থিত হইল সকাল 8টা সাড়ে 8টার দিকে, ওই মুহূর্তে তাদেরকে ছত্রভঙ্গ করবার জন্য সর্বশক্তি প্রয়োগ করা হয় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক। তখন শহীদ মিনারে তখন অনেকেই ছত্রভঙ্গ হয়ে ঢাকা মেডিকেলের ভিতরে চলে আসে। কিন্তু কথা হচ্ছে যে সেদিন তো আমাদের বাঁচা মরার লড়াই ছিল, আমাদেরকে জিততে হবে, নাহলে মরে যেতে হবে, এর বিকল্প কোনো পথ আসলেই কারোর ছিল না। তো এখন শহীদ মিনার আমাদের অবস্থান নাই হয়ে যাচ্ছে, ছত্রভঙ্গ করে দিল। এদিকে শাহবাগে অবস্থান নিতে পারে নাই তখনো পর্যন্ত। কি করা যায়? তখন ইনস্ট্যান্ট ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর পাদদেশে দাঁড়িয়ে দেখলাম আমার ছাত্র দলের অনেককে আমি খুঁজে পাইলাম। এনসিপির অনেকে ছিল, বর্তমানে যারা এনসিপি করে তৎকালীন অনেকেই ছিল, অনেকের সাথে দেখা হইলো। হওয়ার পরে আমরা সবাই মিলে বললাম আমাদের এই মুহূর্তের দায়িত্ব, যেহেতু আমরা এখানে আসি, আমরা আমাদেরকে নিয়ে ভাবি, অন্য কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে ভাবার প্রয়োজন নাই। কারণ নেটও নাই, ফোনও বাটন ফোন, অ্যান্ড্রয়েড ফোনও সাথে নাই। আমাদের কথা হচ্ছে ওই দিক দিয়ে গুলি হচ্ছে, ওই দিকেও গুলি হচ্ছে, তাহলে আমাদের এই চাংখারপুলের এই মোড়টাতে আমাদের অবস্থান নিতে হবে। ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর পাদদেশের সামনের যে গেট, যে রাস্তা, বকশীবাজার এরিয়া, ওই জায়গাটাতে আমাদের অবস্থান নিতে হবে। যেন পুলিশ তো হচ্ছে যে একটা সেন্টার পয়েন্ট থেকে ওইদিকেও গুলি করতেছে, ওইদিকেও গুলি করতেছে, এদিকেও আসতেছে, ওইদিকে একটা সেন্টার পয়েন্টে দাঁড়ায় আছে। এখন আমরা যদি এই জায়গাটা ছেড়ে দিই, তাহলে বাকি 3 জনের কষ্টটা আরো বেশি হবে, কারণ এদিকে তাকে ট্যাকেল করতে হবে না। কিন্তু আমরা যদি এদিকে থাকি, তাহলে চারদিকের যে একটা প্রেসার, সেই প্রেসারে একটা সময় সে নাকানি চুবানি খায়া এখান থেকে পালাইও যাইতে পারে। তো সেই জায়গা থেকে সবাইকে ডাকা হলো। আমরা বললাম যে আমরা এখনই নামবো, আবার এই জায়গাটায় নামবো, আমরা এখানে আমাদের অবস্থান তৈরি করব। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তখন ওই মুহূর্তে
তা আমি দাঁড়িয়ে বললাম যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, এখানে আমার বাপ মা ভাই বোন যারা আছেন এই যুদ্ধের ময়দানে আমাদের সাথে থাকবেন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যেয়েন না, আমরা আজকেই জিতবো, দেবো কেউ ভয় পাবেন না। এই যে কেউ কাউকে ছেড়ে যেয়েন না, আজকেই জিতবো, এই মানুষগুলো কিন্তু আমরা কেউ কাউকে চিনি না, কেউই আমরা কেউ পূর্ব পরিচিত না, সবাই একটা ডাকে আহ্বান সাড়া দিয়ে মুষ্টিবদ্ধ হাত করে নেমে গেলাম। আহ্বানের পরে নেমে গেলাম, নেমে গিয়ে আমার সামনে যে ছেলেটা ছিল চশমা পরিহিত, মানিক মিয়া শাহারিক, আমি তখনও চিনতাম না সে মুন্সিগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব, আমার সংগঠনের, আমি জানতাম না। সর্বপ্রথম সেই ছেলেটা স্নাইপার অ্যাটাকে একদম ঠিক আমার ডান পাশ থেকে, আমি দাঁড়ায় এলাম, হঠাৎ করে সে পড়ে গেল, পরে গিয়ে ঝরে রক্ত বেরোচ্ছে ব্রেন থেকে মাথা থেকে, এরপরে তাকে তুলে নিয়ে যাওয়া হসপিটালে। এরপরে সেখানে আরেকটা ছেলে মারা গেল, আনাস, বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে আসছিল, যদি আর না ফিরি কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই পিচ্ছে আনাস, সে কখনো রাজনীতি করতো না, বুঝতো না, একজন জেনারেল স্টুডেন্ট, সে কিভাবে জানতো সে আজকে আর ফিরে যাবে না, বাবা মার কাছ থেকে সে বিদায় নিয়ে আসছে। সে আনাস সেখানে 5 জন সেদিন শাহাদাত বরণ করে। প্রথম 2 জন মারা যাওয়ার পরে আমরা এখানে যারা ছিলাম, এখানে ধরেন কত হবে 150-200 মানুষ এখানে আমরা ছিলাম, এই 150-200-300 মানুষের মধ্যে প্রত্যেকের শরীরে আঘাত লাগছে, প্রত্যেকের স্প্রিন্টার ঢুকছে, প্রত্যেকের শরীরে কোনো না কোনো ভাবে আঘাত লাগাছে। আমার এখনো মনে হইলে আশ্চর্য লাগে, আরে আমি এখানে দাঁড়াইছি, আমার ডান পাশ দিয়ে গুলি এসে পড়ে যেতেছে, আমি বাম পাশ দিয়ে গুলি এসে সে পড়ে যেতেছে, তার হাতে পায়ে ঢুকতেছে, তার এই হাতে এখানে গুলি ঢুকতেছে, টিয়ার গ্যাস তো মারতেই আছে, টিয়ার গ্যাস, বৃষ্টি ঝরতেছিল, আপনি যে আগুন জ্বালাইয়া টিয়ার গ্যাসের ঝাঁজটা কমাবেন সেই সুযোগটা পর্যন্ত ছিল না। এক ভয়াবহ পরিস্থিতি। আসলে ওই মুহূর্তটা মনে হইলে, আমি এখনো পর্যন্ত কোনো মিডিয়াতে ওই মুহূর্তটা, আমি যে ন্যাচারালি আমি একা হইলে যে ফিলটা করি, আমি যখন একা একা থাকি, আমি যখন ওই মুহূর্তটা মনে করি খুব নীরবে নিভৃতে, আমি যেটা ফিল করি, ফিলটা এখনো পর্যন্ত আমি ভিতর থেকে বের করে আনতে পারি নাই। কারণ আমার তো বেঁচে থাকারই কথা ছিল না, কারণ আমার ডাইনে বামে চারিদিকে মৃত্যু ছিল, আমরা যে কজন বেঁচে ফিরছি, আমাদের লাক আমাদেরকে বাঁচায় ফিরে নিয়ে আসছে। আমি তো লাস্ট মুহূর্তে যখন আমি ওই বিল্ডিং থেকে বের হই, ঢাকা মেডিকেল থেকে যখন আমি বের হই, আমার মানে ডান পাশও 10-15 হাত দূরে পুলিশ, বাম পাশও 10-15 হাত দূরে পুলিশ, আমার সাথে একজন মাত্র ইভা নামে একজন মেয়ে ছিল, আমরা 2 জন ছিলাম শুধুমাত্র। এই এদের সামনে দিয়ে দৌড় দিছি, দিয়ে দিকে আবার এরা এবার ঢাকা মেডিকেলের ভিতরে এরা টিয়ার গ্যাস মারতেছে, ভিতরে মারতেছে, আবার যাইতে পারবো না, আবার এদের সামনে দিয়ে আবার রাস্তা পার হয়েছি। ওই মুহূর্তটা মনে হইলে এখনো মনে হয় কলিজা শরীর থেকে আলাদা হয়ে যায়। এরা যে গুলি করলো না, কিভাবে করলো না, আমি এখনো আমার মাথায় আসে না। এরা যে পরিস্থিতি ছিল, আমাদেরকে গুলি করার কথা ছিল। তো ওই মুহূর্তটা আসলে বর্ণনা করার মতো না। ওই লাইনটার সাথে 5টা শহীদের রক্ত মিশে আছে। ওই লাইন তো আমার না, পরিস্থিতি আমার ভিতর থেকে সেটা নিয়ে আসছে। তো ওই চাংখারপুলের ওই মুহূর্তটা ছিল, চাংখারপুল তো ওই দিন ছিল মৃত্যুকূপ এক প্রকার। তো ওইখান থেকে বেরিয়ে আবার গেলাম পলাশী থেকে মিছিল নিয়ে রোকেয়া হলের সামনে দিয়ে শাহবাগে এসে কারফিউ ভাঙলাম। কারফিউ ভেঙে শাহবাগে মেট্রো রেলের নিচে অবস্থান নিলাম। অবস্থান নেওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে শুনলাম যে হাসিনা দেশ ছেড়ে পালাই গেছে। আমার স্বপ্ন ছিল, আমি জুনিয়রদেরকে বলতাম যে হাসিনা চলে যাবে সেদিন আমার একটাই স্বপ্ন, আমি রাজপথে ঘুমাবো, নিশ্চিন্তে ঘুমাবো। এই রাজপথে, যে রাজপথে এত মিছিল করতাম আর ঝামেলা, যে রাজপথে এত নির্যাতন, আমি রাজপথে ঘুমাবো। আমি সেদিন শাহবাগ থানার সামনে এই বৃষ্টির কাদার মধ্যে 40 থেকে 45 মিনিট ঘুমাইছি। ঘুমাইয়া দুপুর 3টায় উঠে বাসার দিকে রওনা হইলাম, বাসায় গেলাম। সবাই তো সবার মতো করে, কেউ সংসদে, কেউ গণভবনে, কেউ ওইখানে। আসলে আমরা যারা বিগত 16 সাল থেকে 24 সাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, আমরা আমাদের মতো করে আরো অনেক ত্যাগী নেতাকর্মী, আরো সিনিয়র ছিল, আমরা যারা এই হাসিনার ফেসিজমের শিকারটা সরাসরি হয়েছি, আসলে আমরা বুঝতে পারছি এই মুক্তির প্রখরতা কত বেশি। এই মুক্তির পরে আর কোনো চাওয়া পাওয়ার থাকতে পারে না। বেঁচে যে আসি, মানে অক্ষত অবস্থায় আছি, এর চাইতে বড় পাওয়া এই দুনিয়াতে আমাদের জন্য আর কিছু হইতে পারে না। সুতরাং আমি তো ভাবি যে আমার আশেপাশে যে মৃত্যু হইলো, তাকে মেডিকেলে নিয়ে গেলাম, মেডিকেলে দিয়ে আসলাম। মেডিকেলে দিয়ে এসে যেই বাসা থেকে স্নাইপার অ্যাটাক হয়েছে, ওই বাসায় ঢুকার চেষ্টা করলাম, পারলাম না। আজকে তো আমার উপর গুলি লাগলে আমারও তো এভাবে দিয়ে চলে আসতো মেডিকেলে, আমার লাশ বাসা পর্যন্ত যাইতো কিনা, কবর কোথায় হইতো। বিশ্বাস করুন, আমি যখন খুব নীরবে নিবৃত্তি থেকে এগুলো ভাবি, এবং যখন সময় পাই আমি বিভিন্ন শহীদের কবর জিয়ারত করি, এবং ওইটাই ভাবি যে কি হইতো আমাদের জীবনে। তো এই জন্য মানে এক্সপেকটেশন নাই জীবন থেকে আর কোনো, এই পরিস্থিতির পরে। যাদেরকে গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, তাদের কথা ঠিক কতটুকু মনে পড়ছে?
নিঃসন্দেহে মনে পড়বে না কেন? কারণ এই যে দেখেন আমি আহ আমার তো মানে আমি তো একদম এমন না যে একটা জায়গায় বসে কারো নির্দেশনা দিয়েছি। আমি নিজে রাজপথে থেকেছি, প্রত্যেকটা মোমেন্টে থেকে মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে গেছি। এই যে দেখেন 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করণের পেছনে আমাদের ছাত্রদলের ছেলে মেয়েদের প্রধান ভূমিকায় ছিলাম আমরা। কারণ জেনারেল স্টুডেন্টের পক্ষে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করার সুযোগ নাই। করার পরে 15 তারিখ ভিসি চত্বরে আমার চোখের সামনে মেয়েদের নাক দিয়ে রক্ত পড়তেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, কান দিয়ে পড়তেছে, কারো মাথা দিয়ে পড়তেছে, কারো হাত ঝুলতেছে। এভাবে এই দৃশ্যগুলো তো আমি চোখের সামনে দেখছি, আমি নিজে আহত হয়েছি। 18 তারিখ হচ্ছে যে শহীদ জিল্লুরের লাশ কানাইরেন বিশ্ববিদ্যালয়ের সামনে, ইম্পেরিয়াল কলেজের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী শহীদ জিল্লুরের লাশ, বাংলাদেশের পতাকায় মোড়ানো লাশ ধরলাম, এই লাশের রক্ত হাতে, এবং এই লাশকে সাক্ষী রেখে হাসিনা পতনের স্লোগান উত্থিত করলাম। এর লাশ নিয়ে ব্রেক বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল করতে করতে আসলাম। এরপরে আপনার হচ্ছে যে 19 তারিখ গেরিলা যুদ্ধ শুরু হয়েছে এক প্রকার, ইন্টারনেট বন্ধ, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না। তারপরও পোলাপান আপনাদের টেলিভিশনগুলোতে কিংবা বিভিন্ন যে বেসরকারি টেলিভিশনগুলো সবগুলোতে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল। ওইখানে শিরোনাম ভাসতেছিল যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ন্ত্রণ করেন, কোনো অঘটন ঘটলে সে দায় সরকার নেবে না। সেখানে বাপ মা সন্তানের সামনে বাধা হয়ে দাঁড়াইছে, তুই যাইস না, গেলে আমার শরীরের আমার মাইরে এরপরে যা। ওই জায়গায় সন্তানরা বলে আসছে যে আজকে বাবা মা আমরা ব্যর্থ, আজকে তোমাদের কথা মানতে পারবো না। সেদিন বাবা মার কথা নামাই না, রাষ্ট্রের স্বার্থকে, বাবা মার মায়াকে ত্যাগ করে রাষ্ট্রের স্বার্থকে সেদিন শিক্ষার্থীরা মেনে নিয়েছিল। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সবচেয়ে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করে, কোনো পেন নেয় না, এই মেয়েগুলো, আমি ছেলেদের কথা বাদ দিতেছি, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলো দেখেছি চোখের সামনে কিভাবে হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, রাবার বোর্ড ছোড়া হয়েছে। এই মেয়েগুলো শুয়ে আছে, পড়ে আছে, লাশের মতো এগুলো খেয়ে এদেরকে উদ্ধার করে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ছেলেদের কথা বাদ দিলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের কথা আমি বলতেছি। এই চোখের সামনে আপনি 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ তো গেরিলা যুদ্ধ চলছে, আমরা গুলতি দিয়ে যুদ্ধ করতাম, গুলতি দিয়ে মারতাম, এরা আমাদের উপর গুলি করতো। গুলি করতে করতে এমন ভাবে যাইতো রাস্তায়, প্রতিদিনই দেখতাম কেউ না কেউ মৃত্যু হয়েছে, কেউ খিল খেতে মরতেছে, কেউ কুড়িলে মরতেছে, কেউ বসুন্ধরা গেটে মরতেছে। এভাবে লাশটা আনতে যাবে কে? সে মরে গেছে, সে শহীদ হয়ে গেছে। কারণ ওই আনতে গেলে আমি আবার শহীদ হয়ে যাব, যার ফলশ্রুতিতে মরে যাচ্ছে। ওই পারে যারা আছে তারা লাশ নিয়ে ওখানে অনেক পরে আবার লাশটা নিতে আসতেছে, মরে পড়ে আছে, কেউ লাশ নেওয়ানোর কেউ নাই। এরকম পরিস্থিতি, গেরিলা যুদ্ধ এরকম ছিল। এই যুদ্ধগুলো পার করলাম 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। এই বসুন্ধরা গেইটে কোনো ফোনের নেট ছিল না। প্রথম দিন তো আইসা আমরা বলছি আগামীকাল 5টায় আবার আসবো। কিসের 5টা? সবাই দুপুর 12টা 1টা থেকে শুরু করে এখানে ঘুরঘুর করতো। এরপরে হঠাৎ করে আমরা স্লোগান তুলতাম, দেখতাম নিমেষেই 400-500 মানুষ একত্রিত হয়ে এই যে পিকেটিং করা শুরু হয়ে যেত। এক ভয়াবহ অভিজ্ঞতা। নেট নাই, কানেকশন নাই, ফোনে যোগাযোগ নাই, খালি মনের আশায় যে এখানে আন্দোলন হবে যাই। কেউ কাউকে চিনে না, এক দফা এক দাবি, খনি হাসিনা তুই কবে যাবি, এই কইতে জানি শত শত মানুষ এসে হাজির হয়ে গেছে। একদিন আমি বসুন্ধরা গেটের সামনে ডিভাইডারের মাঝখানে দাঁড়িয়ে বক্তৃতা রাখতেছিলাম যে হাসিনাকে ছাড় দেওয়া যাবে না, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। একজন বৃদ্ধ লোক এসে আমার হাতে কি যেন একটা গুঁজে দিয়ে গেছে। প্রাথমিকভাবে বলছে হয়তো কোনো কাগজ দিছে দেখা বলার জন্য। পরবর্তীতে বক্তৃতা শেষে দেখলাম এখানে 5000 টাকা। এই টাকাটা ওই মুহূর্তে আমাদের প্রয়োজনও ছিল, কারণ আমরা তো বিকাশ থেকে টাকা তুলতে পারতেছিলাম না, অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারতেছিলাম না, কেউ কারোর সাথে কোনো যোগাযোগ নাই, দিয়ে গেছে। কি ঐতিহাসিক মোমেন্ট, কি দৃশ্য! তো এরকম অসংখ্য অগণিত দৃশ্য চোখের সামনে ভাসে। এবং রাত হলে বাসায় তো ঘুমানো দূরের কথা, অ্যান্ড্রয়েড ফোনটা পর্যন্ত চালাইতে পারি না, ফেরারি ঘুরে বেড়াইছি, এরিয়াতে ফেরারি ঘুরে বেড়াইছি, এই দোকানে কতক্ষণ চা খাইছি, ওই দোকানে কতক্ষণ চা খাইছি। বাসায় তো ঢুকার কোনো সুযোগই নাই। এমনও দিন গেছে প্রত্যেকটা বাসায় চায়ের স্টলে বলতো কোন বাসায় বিএনপি থাকে আমাদেরকে তথ্য দাও, কোন বাসায় ছাত্র দলের ছেলেরা থাকে আমাদেরকে তথ্য দাও। তো আসলে বাস্তবতা যেটা মানে এটা একদম কঠিন সত্য কথা। যাদেরকে আপনারা সামনের সারিতে দেখেছেন কিংবা সামনে এসেছে, তাদের এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হতো, তাদের যেমন বিচার হতো, সেই বিচার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতো। কিন্তু যদি হাসিনা এবার বেঁচে যেত কোনো কারণে, আমাদের বিচার তো দূরের কথা, আমাদের লাশ আমাদের পরিবারও নিতে আসতো না। এটুকু আমি নিজে ফিল করতে পারি। কারণ এই নিরীহ পরিবার যারা রাজনীতি বোঝে না, এমনি ভয় পায়, আমাদের পরিবারগুলোকে ধ্বংস করে ফেলা হতো, লাশটা খুঁজে পাওয়া যেত না আমাদের। এটা ফিল করি। এই জন্যই তো জুলাই নিয়ে অনেক জায়গায় যখন যাই, অনেক ধরনের প্রশ্ন করে যে ভাই কতটুকু সফল হলেন, কতটুকু ব্যর্থ হইলেন। আমি এই জায়গাতে খুব স্ট্রেট ফরওয়ার্ড নীতি অবলম্বন করি।
আমি ফিল করি যে জুলাই মানেই সফলতা, জুলাই মানেই বাংলাদেশ, জুলাই মানেই আমাদের জীবন। সুতরাং এই জুলাইকে কতটুকু সফল কতটুকু ব্যর্থ, এই কোশ্চেনের মধ্য দিয়ে জুলাইকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, অবনমিত করার সুযোগ নাই, দেয়া যাবে না। আমরা কতটুকু স্পিড ধরে রাখতে পারতেছি, একটা সংগ্রামের পরে গণতন্ত্রে ফিরে আসার পরে অনেক ধরনের মতভেদ তৈরি হয়, গণতন্ত্রের জন্যই তো লড়াই করলাম। মতভেদ হবে, মতানৈক্য হবে, কার কতটুকু অবদান, এগুলো অনেক ধরনের কথা হবে, কিন্তু জুলাইকে প্রশ্নবিদ্ধ করতে দেওয়ার সুযোগ কাউকে দেয়া যাবে না, এই নীতিটাতে আমি বিশ্বাস করি। যদি কেউ পথভ্রষ্ট হয় জুলাইয়ের পরে, কেউ পথভ্রষ্ট হইলে তাকে পথে আনার লোকও তো ছিল বলেই আজকে রাষ্ট্র গণতন্ত্র এবং রাষ্ট্র স্থিতিশীল, গণতন্ত্র ফিরে আসছে। সুতরাং ভুল তো আমাদের মাঝখানেই হচ্ছে, আমরা আত্মসমালোচনা করবো, নিজেদেরকে শুধরে নিব, কিন্তু অপর পক্ষকে সুযোগ দেব না, পরাজিতদেরকে সুযোগ দেওয়া যাবে। আপনি বলতে চাচ্ছেন যে গণ অভ্যুত্থানের এই যে মানে 2টা বছর গেল, এই 2 বছরের জুলাই আন্দোলন যে লক্ষ্যটা ছিল, আপনাদের লক্ষ্য কি বাস্তবায়ন হয়েছে? 100% সফল হয়েছে, এই লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী আমাদের টার্গেট ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে। শেষ সরকারের সফলতা ব্যর্থতা অনেক কিছুই আছে, কিন্তু সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারকে প্ররোচনা দিয়ে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা অনেকেই করেছে। সরকার সেখানে করতে যায় নাই, কে কারণে যায় নাই? মাঠে রাজনৈতিক দল ছিল, প্রেসারে ছিল, যায় নাই। যায় নাই যে বিপথে দিয়ে যায় নাই, এটা আমাদের সফলতা। নির্বাচন হয়েছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়েছে, নতুন সরকার এসেছে, ইশতেহার পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সাধারণের কাতারে প্রধানমন্ত্রী নেমে আসতেছে, এই পরিবর্তনটাই তো আমরা চেয়েছিলাম। সুতরাং এখনো পর্যন্ত যতটুকু তার চাহিদা তার চেয়ে বেশি আমরা পেয়েছি এবং আমরা বিশ্বাস করি যদি এভাবে চলতে থাকে, যে স্বপ্নের জন্য আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এসেছিলাম, ওটা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা জুলাই অভ্যুত্থানের সময় দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো আপনারা একই ব্যানারে কাজ করেছেন, কিন্তু পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে এগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে, ঐক্যবদ্ধ থাকা সম্ভব হয়নি। এটার প্রধান কারণটা আসলে কি হতে পারে বলে আপনি ভাবছেন? আসলে বড় কথা হচ্ছে যে ঐক্যের কথাটা আমি বলি, জুলাইয়ের প্রশ্নে এখন আমি বিশ্বাস করি প্রত্যেকটা স্টেক হোল্ডার ঐক্যবদ্ধ আছে, আমি এখনো সেটা বিশ্বাস করি এবং সেটা আছে বলেই রাষ্ট্র এখনো টিকে আছে, তাহলে টিকে থাকতো না। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেহেতু গণতন্ত্র ফিরে এসেছে, জুলাইয়ের পক্ষগুলোর মধ্যে প্রত্যেকে বিভিন্ন মত এবং পথে বিভক্ত হয়েছে, এটা হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার, এটাতে আমি কোনো ক্ষতির কারণ দেখি না। কিন্তু জুলাইয়ের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে পারলেই সেটা আমি সফলতা মনে করি। এবং একই সাথে আমি প্রত্যেককে আহ্বান করতে চাই যে দেখেন, আমরা যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে বেঁচে আছি, এটি আমাদের সবচেয়ে বড় সফলতা। জীবনে আর কিছু চাওয়ার থাকতে পারে না। এই জেনারেশনের যারা জুলাই দেখছে, জুলাইয়ের চোখে দেখছে, যার বন্ধু গেছে, যার ভাই গেছে, কারো বাপ গেছে, কারো স্বামী গেছে, কারো সন্তান গেছে, এমনও ওই দিন বিএনপির জুলাই জাতীয় সম্মেলন সরকারের যে হয়েছে, সেখানে দেখেছেন একজন আব্দুল্লাহ বিন জাহিদের আম্মা 7 মাস আগে স্বামী মারা গেল, 7 মাস পরে সন্তান শহীদ হলো, আব্দুল্লাহ বিন জাহিদ গণঅভ্যুত্থানে শহীদ হলো, 14 দিন পরে শহীদ হওয়ার 14 দিন পরে তার একমাত্র ছোট ভাইয়ের ক্যান্সার ধরা পড়লো। মা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো, সেই ক্যান্সারের চিকিৎসা এখন মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে হচ্ছে। ওই মানুষটার, ওই মাটার দুনিয়াতে কি আছে? দুনিয়াতে দুনিয়াতে উনি বেঁচে আছেন, প্রতি মুহূর্তে উনি শাস্তি পাচ্ছেন। সুতরাং আসলে আমি কথা হচ্ছে যে পাওয়া না পাওয়ার অনেক কোশ্চেন থাকতে পারে, হিসাব নিকাশ থাকতে পারে, ঐক্য অনৈক্যের কথা আসতে পারে। আমি এখনো মনে করি জুলাইয়ের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। এবং আগের যে সরকারি দল বিরোধী দলের রাজনীতি দেখতাম, তাদের থেকে অনেক ফার হচ্ছে যে আপনার বেটার রাজনীতি এখন বাংলাদেশে চলমান আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় রাজনীতিতে বিরোধী দলের একটা অংশ ছিল, তাই না? তো সেক্ষেত্রে যদি আমরা এখন ধরি যে এখন রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদল যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা এসেছে, তো এই ক্ষেত্রে এই যে বড় চ্যালেঞ্জটা ছাত্রদলের, যে ত্যাগীরা কি আসলে মূল্যায়ন পাবে বা ত্যাগীরা কি মূল্যায়ন পাচ্ছে, নাকি আসলে বর্তমান প্রেক্ষিতে কি মনে হচ্ছে আপনার? দেখেন, বিগত দীর্ঘ দুঃশাসনে বাংলাদেশের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব পুরোটাই টিকে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত এবং সাহসের উপরে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং এই ছাত্র দলের ছেলেমেয়েরা যখন হরতাল অবরোধে মিছিল মিটিং করতো, 20 জন 25 জনের বেশি যখন মিছিল হতো না, ওই মিছিল নিয়ে ফেসিবাদ থেকে শুরু করে এদের বিভিন্ন অর্গানরা আমাদেরকে নিয়ে মকারি করতো, তামাশা করতো। কিন্তু আমরা জানতাম ওই মুহূর্তে রাজপথে নেমে সকল আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী সশস্ত্রদেরকে মোকাবেলা করে মিছিল করাটা, যেখানে কোনো অধিকারই ছিল না আমাদের, কতটা কঠিন ছিল। এই ছেলে মেয়েগুলোই কিন্তু 14 তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছে। তো এই ছাত্র দলের একটা দীর্ঘ সময় ধরে
আমরা অন্যায়, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। আমরা সেই সময়ের মিছিল কতজন করতাম? 20 জন, 25 জন, 30 জনের বেশি তো আমরা মিছিল করতে পারি না। এই দুঃসময়ের সংখ্যা কতজন ছিল? আমি বিশ্বাস করি প্রত্যেকের জায়গায় মূল্যায়িত হবে এবং যে বৈষম্যের শিকার বিগত সময় হয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে এসে প্রত্যেকেই একটা মানে সম্মানজনক একটা জীবনযাপন করবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় 3টি সফলতা, আর যদি বলেন যে 3টি সীমাবদ্ধতা কি যেটা আপনি মনে করছেন যে করতে পারছে না? সফলতার জায়গায় যদি আপনি ধরেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে সূচনা শুরু হয়েছে, এটাকে আপনি সফলতার ভিতরে একটা সফলতা ধরে নিতে পারেন, যেটা আমার বাংলাদেশের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে এই যে আমরা যে ইশতেহার দিয়েছি, ইশতেহারগুলো একে একে কিন্তু সংসদ শুরু হওয়ার আগে কিন্তু ইশতেহার কার্যকর বাস্তবায়ন হওয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপর হচ্ছে যে আরো অনেক বিষয়গুলো গোটা দেশব্যাপী মোটামুটি ভালো রকমের একটা ইম্প্যাক্ট পড়ছে ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে। এরপরে হচ্ছে যে অর্থনৈতিক সংস্কার করবার জন্য যে বাস্তবমুখী যে বাজেট, সেই বাজেট নিয়ে মানুষের যে হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যগুলো সেগুলোর দাম কমানো হয়েছে, যেগুলো ক্ষতিকর সেগুলোর দাম বৃদ্ধি করা হয়েছে, আপনার হার্টের রিং এর দাম অর্ধেকে নামায় নিয়ে আসা হয়েছে। সুতরাং পুরো মানে এখনো পর্যন্ত অল্প সময়ের মধ্যে আমার মনে হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা বাংলাদেশে অনুপস্থিত ছিল স্বাধীনতার 55 বছর পরে এসেও, এই প্রথম বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী এসেছে যে ব্যক্তি সেই রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য নিজেকে জনগণের কাতারে নিয়ে গিয়েছে এবং উনি সেটাই অনুভব করেন, সেটাই ভাবেন যেটা তিনি বাস্তবায়ন করতে পারবেন। উনি কাউকে অলৌকিক আশা আকাঙ্ক্ষা কাউকে তিনি দিচ্ছেন না। একজন প্রধানমন্ত্রী সবার আগে চলে যাচ্ছেন অফিস করবার জন্য, ওনাকে দেখে সবাই চলে যাচ্ছে অফিস করবার জন্য, সবাই পড়াশোনা করতেছে, এমপি মন্ত্রীরা সবাই পড়াশোনা করতেছে যথাযথভাবে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। মানে এই যে নিজে ট্রাফিক জ্যামে থেকে ট্রাফিকের উন্নতি করে, ঢাকা শহর অলরেডি অনেক ট্রাফিক মানে জ্যাম অলরেডি কমে গেছে অনেক বেশি। তো এই বাস্তবমুখী চিন্তা ভাবনা এগুলোতে নিঃসন্দেহে সফলতা বলবে। আর সীমাবদ্ধতার জায়গায় হচ্ছে যে 17 বছরের একটা পরিবর্তন মনে হচ্ছে 17 দিনে হয়ে গেছে। সুতরাং এই যে এটা মানুষের যে প্রত্যাশা, আমার নেতাকর্মীর প্রত্যাশা, মানুষের যে প্রত্যাশা এবং বাস্তবতার যে সীমাবদ্ধতা, এটা একটু আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে। এই যে তারপর হচ্ছে যে ধরেন আরেকটা যদি চ্যালেঞ্জ বলি, আমাদের রাজনৈতিক দল থেকে তো সরকার গঠিত হলো, একদিকে সংগঠন আর একদিকে সরকার, দুটাকে ব্যালেন্স করে রাষ্ট্রকে স্থিতিশীল রাখা, এটাও প্রাথমিকভাবে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে। কারণ আমাদের তো একটা 17 বছরের একটা হচ্ছে স্থবিরতা ছিল। সবকিছু মিলিয়ে সফলতা আছে, চ্যালেঞ্জও আছে। আমি মনে করি প্রত্যেকটা সফলতা, প্রত্যেকটা চ্যালেঞ্জও সফলতারই অংশ। কারণ চ্যালেঞ্জে না আসলে তো সফলতা আসবে না, চ্যালেঞ্জ অতিক্রম করতে না পারলে সফলতা আসবে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান হবেন তার মনোভাবটা জনগণের, মানে জনগণ তার মনোভাবে জনগণ বসবাস করে কিনা, সে জনগণকে নিয়ে চিন্তা করে কিনা, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব 2 বছর বেশি পালন করতে পারবে না, মানে আগামী 10 বছর বেশি তারেক রহমান চাইলেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। উনি জানেন আমি 10 বছর পরে আর প্রধানমন্ত্রী হতে পারবো না, সুতরাং আমি অতটুকু করে যাব যেন এই বাংলাদেশ আমাকে মনে রাখে। আপনি ক্ষমতা থেকেও ছাড়তেই চায় না, সেখানে এখন আপনি বিরোধী দলের নেতা কিংবা ছাত্র নেতা হয়ে যদি আপনি ঘোষণা দেন যে প্রধানমন্ত্রী 2 বছর থাকতে পারবেন, এটা কোনোদিন বাস্তবায়ন হবে না। কিন্তু প্রধানমন্ত্রী হইয়া যখন সেটা বাস্তবায়ন করে, এটা অবশ্যই বাস্তবায়ন হবে। আর যে মহানুভবতা, এটা বাংলাদেশ মনে রাখবে। এবং আমি বিশ্বাস করি ওনাকে যতটুকু আমি চিনি জানি, একটা মানুষকে কখন ভালোবাসা যায়, তার গুণ দিয়ে ভালোবাসা যায়। তার গুণ দিয়ে ওনাকে আমি যতটুকু চিনি, আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তিনি থেকে যাবেন ইনশাআল্লাহ। ইদানিং বেশ কিছু ভাবে মানে অনেকেই বলছে যে মিডিয়াটা আসলে হচ্ছে বিভিন্নভাবে সমালোচিত হচ্ছে মিডিয়াটা, কারণ আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে মিডিয়া এবং মিডিয়ার মানে কালচারাল উইংটা, যেটা বিগত 17 বছরে
মিডিয়াগুলো আওয়ামী লীগের যে ব্যাপক অনিয়ম দুর্নীতিগুলো ছিল কোনোভাবেই তারা প্রকাশ করেনি, এমনকি বিএনপির যে ভালো কাজগুলো ছিল এগুলো তারা প্রকাশ করেনি বিভিন্ন মিডিয়া হাউসগুলো। এ ব্যাপারে আপনার মন্তব্যটা কি? দেখেন, আপনি রাতারাতি তো সব বদলে ফেলতে পারবেন না, কিংবা এদেরকেও এমন একটা সিস্টেমে নিয়ে আসা হয়েছে যেখান থেকে তারা চাইলেও বেরোইতে পারে না রাষ্ট্রীয় বাহিনী সবকিছু দিয়ে। তো আমার যেটা মনে হয় যে একজন মানুষের মনুষ্যত্ব বোধ যদি জেগে ওঠে তাহলে এই রাষ্ট্র ভালো থাকে। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় দায়িত্ব পালন করলে রাষ্ট্র ভালো থাকবে। এখন আপনি তাদেরকে মেরে তো ফেলতে পারবেন না, এরা বাংলাদেশ, এদেরকে কোথাও দিয়েও আসতে পারবেন না। তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে সকলকে বলবো, যে হাসিনা এত শক্তিশালী হওয়ার পরে ছাত্র জনতার চোখের সামনে দাঁড়াতে পারে নাই, আর বাদ বাকি যত ফেসিজমের লেসপেন্সার কিংবা ফেসিজমের যত অর্গান আছে এগুলা খুব ঠুনকো বিষয়। তা আমরা আমাদের জায়গা থেকে যে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণের শিকার হয়েছে, আমরা চাই নাই নৈরাজ্যের বিপরীতে নৈরাজ্যটা হোক। আমরা চেয়েছি বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকুক, সেই বিজয়ের আনন্দ মহামান্বিত হবে। সুতরাং এটা আমাদের দুর্বলতা না। সুতরাং আমরা আপনাদেরকে যে সহানুভূতি দেখিয়েছি, একটা গণঅভ্যুত্থান হওয়ার পরে যে লেভেলের মেসাকার হয় সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে পুনরায় জীবন দান করেছি, রক্ষা করেছি এক প্রকার। মানে মহান সৃষ্টি করতে এগুলো করে আমরা উসিলা হিসেবে আমরা চাইলে পারতাম অনেক কিছু। সুতরাং আমাদের সেই সুযোগ নিয়ে কেউ যদি মাথা চারা দিতে চায় সেটার পরিণাম হবে ভয়াবহ। দ্যাটস অল। জুলাইয়ে আমরা দেখেছি যে মিডিয়ার অনেকেই হচ্ছে আমাদের মানে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে। অথচ এখন আবার এটাও দেখা যাচ্ছে যে তারাই বিভিন্নভাবে থ্রেটের সম্মুখীন হচ্ছে। বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম যে ভারতে মোশাররফ করিম কিভাবে হেনস্থার শিকার হলেন। শুধু এটা না, আমি যদি বলি যে আসলে কি আবিদ, যারা আমাদের জুলাই অভ্যুত্থানে যে মিডিয়ার শিল্পীরা পাশে ছিলেন তাদেরকে কি প্রাপ্য সম্মানটা দেওয়া হচ্ছে? বা এই যে আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে কমেন্টের মাধ্যমে বা সাইবার বুলিং করছে, তাদেরকে থ্রেট করছে, এটা বন্ধে কি তাদের পাশে দাঁড়িয়েছেন? বা কিভাবে এই বন্ধটা করা যায়? আমি যেহেতু ওই জগৎটার সাথে আমার তেমন কোনো পরিচিতি নাই কিংবা আন্ডারস্ট্যান্ডিংটা নাই, তাদের পাশে আমার যেহেতু ওই সেক্টর না, কিন্তু আমাদের কালচারাল উইং এ যারা আছে তারা কতটুকু দাঁড়িয়েছে সেটা নিয়ে আমি তেমন গবেষণা করিনি, সেটা সম্পর্কে জানি না। কিন্তু আমাদের যে অবস্থান, আমরা সবাই জুলাই সংগ্রামে নেমেছি, কিন্তু কালচারাল উইংটার কিছু মানুষ খুব দুঃসাহসিক জায়গা থেকে তারা মানুষকে প্রভাবিত করতে পেরেছে একটা গণঅভ্যুত্থান প্রভাবিতকরণের মধ্য দিয়ে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একজন আরেক মানুষের পাশে দাঁড়ানোর সাহসের মধ্য দিয়ে, ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। আমার জায়গা থেকে বিগত ফ্যাসিস্টের মানে কালচারাল উইংটা খুব বাজেভাবে কিন্তু ফ্যাসিস্ট দখল করে নিয়ে গিয়েছিল। ওই জায়গা থেকে যে গুটি কয়েক মানে 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 হচ্ছে যে মিডিয়ার মানুষ কিংবা যারাই আমার এই গণঅভ্যুত্থানের পাশে দাঁড়াইছে তাদেরও অনেক বড় দায়িত্ব আছে। তারা তাদের সেক্টরে বুঝবে বাংলাদেশি জাতীয়তাবাদ কিংবা বাংলাদেশ পন্থী সংস্কৃতিটাকে কিভাবে উত্থান করতে হয়। আমি বিশ্বাস করি তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবে। এবং জনাব তারেক রহমানের সরকার কোনো মানে এটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার টার্গেটে সরকার গঠিত হয় নাই, যেটা আওয়ামী লীগ করেছে। আমরা এটা টোটালটাই বিপরীত, এবং সেই বিপরীতটা বাস্তবায়ন করার জন্য লড়াই করে গিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা মিডিয়া কর্মী থেকে শুরু করে প্রত্যেকটা সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সবার পাশে থাকবো, এটুকু নিশ্চয়তা আপনাকে দিতে পারি। এবং তাদেরকে নিয়ে যথাযথ কাজ করা হবে এবং তাদেরকে ওপেন স্পেস দেওয়া হবে যে আপনারা বাংলাদেশের সংস্কৃতিকে যথাযথভাবে চর্চা করেন। এবং সরকারের কালচারাল উইং, সংস্কৃতির মন্ত্রণালয়ের উচিত এই জায়গাটাতে আরো বেশি জোর প্রদান করা, কারণ এই কালচারাল উইং দিয়ে কিন্তু আবার ফেসিবাদ ফিরে আসার জন্য চেষ্টা করবে। সুতরাং ওই জায়গাটাকে নতুনভাবে রিভিল করবার জন্য যারা এই জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন সময়টাতে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, ওই তাদের সংস্কৃতিটাই বাংলাদেশের সংস্কৃতি, ওই সংস্কৃতিকে বাস্তবায়ন করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে খুব বোল্ড ওয়েতে। আমি আশা করি সরকার সেটা করবে, বিশ্বাস আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই অভ্যুত্থান নিয়ে বেশ বিদ্রূপ, কটাক্ষ বা অবমাননাকর বক্তব্য দিতে বা বলতে দেখা যায়, এবং এটাও দেখেছি যে আপনি এটার তীব্র প্রতিবাদ করেছেন। আসলে এটা বন্ধে কি মানে করণীয়টা কি হতে পারে বলে আপনি ভাবছেন?
বাস্তবতা যেটা, জুলাই তো এই বাংলাদেশের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে জুলাইয়ের ভূমিকা অপরিসীম। সুতরাং ওই জায়গা থেকে সবকিছু নিয়ে মত প্রকাশের স্বাধীনতা দেওয়ার নামে নোংরামি করার সুযোগ দেওয়াটা আমি সমীচীন বলে মনে করি না। সরকারের জায়গা থেকে এখানে কট্টর নীতি অবলম্বন করতে হবে অন্তত জুলাইয়ের প্রশ্নে। এই ব্যাপারে আমি এটা বিশ্বাস করি। এবং জনাব তারেক রহমানও তো এই জুলাইয়ের আমরা যারা সংগ্রাম করেছি, এটা তো জনাব তারেক রহমানের নির্দেশে সংগ্রাম করেছি। সুতরাং এই সরকার তো শুধুমাত্র একটা নির্দিষ্ট জুলাই তো একটা নির্দিষ্ট গোষ্ঠীর না, এই জুলাই তো সরকারের জুলাই। এই জুলাইয়ের ফলশ্রুতিতেই তো আজকে আমরা দায়িত্বশীল জায়গায় এসেছি, এই জুলাইয়ের সংগ্রামের মধ্য দিয়েই তো আজকে আমরা এই দায়িত্বশীল জায়গায় এসেছি। সুতরাং এই জুলাই আমাদেরই জুলাই, আমরা সেটাকে ওভাবে প্রটেক্ট করবো ইনশাআল্লাহ। আমি দেখলাম সরকারের দুই একজন মন্ত্রী ইতিমধ্যে সেটা নিয়ে কথা বলা শুরু করেছে আইন সংক্রান্ত বিষয়ে, যে এই সুযোগ কাউকে দেওয়া হবে না, জুলাইকে কটূক্তি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা একটু এবারে ভিন্ন দিকে চলে যাচ্ছি। আপনি জানেন যে শরীফ ওসমান হাদী খুব অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু আমাদের মনে একটা স্থান করে নিয়েছিলেন, জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার হত্যাকাণ্ডের এই যে বিচার ব্যবস্থাটা সম্পর্কে আপনার মতামতটা আসলে কি, কতটুকু আশাবাদী সরকার বিচার নিয়ে? বিএনপি সরকার আসার পরপরই তো তার হত্যার যে আসামি সেটা ভারতে ধরা পড়েছে, তাকে নিয়ে আসার প্রসেস স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সংসদে বলেছে। ওসমান হাদী ভাইয়ের বিচার যেদিন ওনার উপর গুলি হয়, সর্বপ্রথম বিচার আমরা চেয়েছি। আর জামাতে ইসলাম এবং তার ইনকিলাব মঞ্চ যারা ছিল, তারা সর্বপ্রথম এটা নিয়ে, তার হত্যাটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে। কারোর জন্য জুলাইয়ের শক্তির বিরুদ্ধে রাজনীতি করার চেষ্টা করে গিয়েছে, অপচেষ্টা করে গিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ছিল। ওসমান হাদী তো আমাদের সবার, সুতরাং তাকে আমরা বিভক্ত করতে যাব কেন? তার বিচার আমরা সবাই চাই। আমরা ওসমান হাদী ভাই যখন গুলিবিদ্ধ, সর্বপ্রথম আমি যে স্ট্যাটাস দিয়েছি, সরাসরি আওয়ামী লীগ পতিত স্বৈরাচারকে টার্গেট করে স্ট্যাটাস দিয়েছি। আর এদের ওসমান হাদী ভাইয়ের আশেপাশে যারা ছিল, এরা সরাসরি বিএনপিকে টার্গেট করা শুরু করেছে ওই মুহূর্তটাতে। তার মানে এরা তো শত্রু, যে শত্রু যা মারছে তাকে, এরা তাকে টার্গেটই করে নাই। এবং এদের এই লাশের রাজনীতি করতে গিয়ে মূল আসামি ভারতে পালাই যাওয়ার মতো সুযোগ পেয়ে গেছে। কারণ আপনি যখন হত্যার পর যখন আপনি মূল শত্রুকে টার্গেট না করে আপনার মিত্রকে আপনি শত্রু বানাই ফেলবেন, অটোমেটিক্যালি শত্রু সে জায়গা থেকে সুযোগ নেবে। সুতরাং এই জুলাইয়ের সকল হত্যা এবং পরবর্তীতে ওসমান হাদী ভাইয়ের যে হত্যাকাণ্ড, অবশ্যই সেটার বিচার বাংলাদেশে হতে হবে এবং হবে ইনশাআল্লাহ। যতটুকু অগ্রগতি সেটা তো বিএনপি সরকার আমলই হয়েছে। আপনার একটা কথা একটু কনফিউশন তৈরি হলো, যে আপনি বলছেন যে ওই সময়টাতে ইনকিলাব মঞ্চ বিএনপিকে দায়ী করেছে, শহীদ শরীফ ইনকিলাব মঞ্চ বলতে যেমন হচ্ছে যে ইনকিলাব মঞ্চের কিছু নেতাকর্মী এবং বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মী মির্জা আব্বাস কেন্দ্রিক একটা মবক্রেসি করলো না, যেন মির্জা আব্বাস কেন্দ্রিক মবক্রেসি করেছে না, এবং সেই মবক্রেসির মধ্য দিয়ে এই মবক্রেসির সুযোগই তো আপনার যে প্রধান শত্রু তাকে আপনি ইনস্ট্যান্ট আইডেন্টিফাই করতে পারলেন না, না করে আপনার মিত্রের উপর আপনি শত্রুতার শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে আপনি রাজনীতি করতে চাইলেন, রাষ্ট্র রাজনীতি। তো সেটার মধ্য দিয়ে আসামি সেটা যে ওই আসামি, এটা করতে করতে তো 2 থেকে 3 দিন সময় লাগছে যে সবাই ঐক্যবদ্ধ হইতে, হ্যাঁ এটা ফ্যাসিজমের কাজ। বর্তমান প্রজন্মের অনেকেই মনে করছেন যে শিক্ষার্থীরা ভাবে যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির প্রয়োজন নেই, আবার অনেকেই বলছেন যে ছাত্র রাজনীতির প্রয়োজনটা আছে। আসলে ছাত্র রাজনীতির আদর্শটা আপনার কাছে মূলত কি, ছাত্র রাজনীতির সংজ্ঞাটা আসলে কি, যে না এটা শিক্ষাঙ্গনে আমাদের প্রয়োজন আছে, এই ব্যাপারে আপনার উক্তিটা শুনতে চাচ্ছিলাম। এটা 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত শিবির সাধারণ শিক্ষার্থীর বেশে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই ধরনের টার্মটা নিয়ে এসেছে। অথচ এরাই পরবর্তীতে নিজেরা, যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে যারা মিছিল মিটিং করেছে, এরাই পরবর্তীতে এদের কমিটিগুলোতে এসেছে। এটা একটা ফাতরামি ছিল, জাস্ট ফাইজলামি ছাড়া কিছুই ছিল না। এটা আমরা জানতাম এগুলো ধুমড়ে মুচড়ে যাবে, এই ধরনের ষড়যন্ত্র টিকবে না, টিকেও নাই। দেখেন ছাত্রলীগের রাজনীতিটাকে আমাদের এই জেনারেশন বুঝোয়ার পরে আমরা কখনোই রাজনীতি দেখিনি, যেটা দেখেছি রাজনৈতিক অপসংস্কৃতি দেখেছি, যেটা ছাত্রলীগের রাজনীতি কখনো ছাত্র রাজনীতি হতে পারে না। ছাত্র রাজনীতি আমার দৃষ্টিভঙ্গিতে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, রেজাল্ট এবং প্রতিটা ছেলে মেয়েকে পরিপূর্ণ দেশপ্রেমিক এবং ব্যক্তিত্ব সম্পন্ন হিসেবে গড়ে তোলাটাই ছাত্র রাজনীতির কাজ বলে আমি মনে করি। একদিকে যেমন আমি পড়ার টেবিলে থাকবো, আরেকদিকে আমার রাষ্ট্রের উপর যখন শত্রুর আক্রমণ হবে কিংবা রাষ্ট্রের ফ্যাসিজম জাগবে, একই সাথে আমার হাতে কলম থাকবে, আবার একই সাথে আমার হাতে অস্ত্রও থাকবে।
আমি সেটাই বিশ্বাস করি। ছাত্র রাজনীতি দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই হচ্ছে ছাত্র রাজনীতির প্রধানতম কাজ, সেটাই আমি বিশ্বাস করি। এবং আমি সেই রাজনীতিকে লালন করি বলেই ওই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে আমি ছাত্র রাজনীতিতে এসেছি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং যারা আহতদের মানে আহতদের যে পুনর্বাসনের যে ব্যবস্থাটা মানে বলা হয়েছিল, এটা নিয়ে কিন্তু নানা রকমের প্রশ্ন রয়ে গেছে। আসলে রাষ্ট্রের এই ব্যাপারে কি কি অপূর্ণতা রয়ে গেছে বলে আপনি মনে করছেন শহীদ পরিবারের প্রতি এবং যারা জুলাই অভ্যুত্থানের সময়টাতে আহত হয়েছে তাদের প্রতি রাষ্ট্রের? দেখেন, এটার যে অপূর্ণতাটা কি? পুনর্বাসন যে স্টার্টিংটা, এটা স্টার্টিং এ সবচেয়ে ভালো হয় এবং সমন্বয়টা ভালো করা যায়। তো জুলাই ফাউন্ডেশন নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটা আপনারাও জানেন। এবং 5 আগস্ট পরবর্তী সময় যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে এসেছিলেন, তারা একদিকে যেমন তাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালন না করে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলে নেমে পড়েছেন। ওই জায়গা থেকে একটা ঘাটতি আছে। যে ক্ষতিটা ওই ব্যক্তিদের হয় নাই, ক্ষতি বাংলাদেশের হয়েছে, আর জুলাই আহত এবং শহীদ যারা হয়েছে তাদের পরিবারের হয়েছে। একটু আগে আমি আপনার যারা বললাম আব্দুল্লাহ বিন জাহিদের আম্মার ঘটনা, যে ঘুরে বেড়াইছে, কোথাও সহযোগিতা পায় নাই, যে ভাই শহীদ হয়েছে, ছোট ভাইয়ের ক্যান্সার, রাষ্ট্রের কাছ থেকে কোনো সহযোগিতা উনি পাননি, উনি ওপেনলি বলে এসেছেন। তো এরকম অসংখ্য অগণিত ত্রুটি বিচ্যুতি আছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় যে সরকারটা এসেছে, একটা এনজিও সরকার, কখনো আলটিমেটলি রাজনীতির ভাষাও বুঝবে না, মানুষের ভাষাও বুঝবে না। আর যেহেতু তারা সরাসরি গণঅভ্যুত্থান মানে রাজনীতিতে সম্পৃক্ত না থেকে দায়িত্বশীল জায়গায় গেছে, তো সেই জায়গার ভিতরে রাষ্ট্রের প্রতি কিংবা জুলুম নির্যাতনের শিকার হওয়া মানুষের প্রতি কতটুকু দরদ, আসলে আমার মনে হয় না তারা সেটুকু ফিল করতে পারে। তো বাস্তবতা যেটা, এখানে ওই ছাত্র সমন্বয়কের নামে কয়েকজনকে উপদেষ্টার কাতারে বসাইয়া এদের ঘাড়ে সবকিছু রাইখা মানে পুরোপুরি ভাবে আমার মনে হয় দায়িত্ব অবহেলা হয়েছে। বিগত সময়ে অনেক ধরনের অবহেলা হয়েছে। তো ওই জায়গার ভিতরে আহত এবং শহীদ পরিবার যারা আছে তাদের ক্ষেত্রেও দায়িত্বের অবহেলার কিছুটা হয়েছে। আশা করি তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে কেউই খারাপ থাকবে না, প্রত্যেকের দায়িত্বই রাষ্ট্র নেবে। তো এখন দেখেন, আপনারা ইনভেস্টিগেশন করেন, সেটার মধ্যে দিয়ে কোথায় কি ত্রুটি আছে, সে অনুযায়ী সরকারকে, আপনাদেরও দায়িত্ব সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে সরকারকে জানানো, সে সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। গতকালকেও দেখলাম শহীদের ভাইয়ের সাথে মায়ের সাথে প্রধানমন্ত্রী কথা বলতেছেন, সুতরাং প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সহনশীল। আগামী 5 বছরে বাংলাদেশের রাজনীতিতে সম্ভাবনাটা আসলে ঝুঁকিটা কোথায় বলে মনে করছেন, বা সম্ভাবনাটা? সম্ভাবনা আমাদের অনেক বেশি, কারণ আমরা আমাদের নিজের মেরুদণ্ডে দাঁড়িয়েছি। এবার আমরা আমাদের আধিপত্যবাদী অপশক্তির কবল থেকে মুক্তি পেয়েছি। এখন আমরা আমাদের সকল রাষ্ট্রকে বন্ধু বানিয়ে আমার স্বার্থ উদ্ধার করে রাষ্ট্রকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার সময় এসেছে। কিন্তু যদি আবারও আমরা বিভক্ত হই বাংলাদেশের প্রশ্নে, ফ্যাসিজমের প্রশ্নে, তাহলে কিন্তু আমাদের খুব খারাপই আছে কপালে। এজন্য আমাকে বিভিন্ন টকশোতে যাওয়ার পরে বলে কতটুকু সফল, কতটুকু ব্যর্থ, আমি এখনো পর্যন্ত অনৈক্যের সুরে কথা বলতে রাজি হই নাই এবং ভবিষ্যতে হব না। কারণ আর যাই বলেন, বর্তমানে বাংলাদেশে যারা বসবাস করতেছে এরা যদি ব্যর্থ হয়, ফ্যাসিজম যদি কোনো কারণে মাথাচাড়া দিতে পারে, এটা বাংলাদেশের পতন হবে, এটা কোনো পার্টির পতন হবে না, বাংলাদেশের পতন হবে। সুতরাং সে সুযোগ দেব না। এজন্য আমি বারবার বলতে চাই, দেখেন, গঠনমূলক সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন, যে অপরাধী করবে তার বিচার করেন, কিন্তু শুধু শুধু মবক্রেসি তৈরি করে মানুষের মনে বিষ বাষ্প ছড়িয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করেন না। কারণ সবচেয়ে খারাপ সময়টা আমরা দেখে আসছি, আমরা চাই না এই খারাপ সময় আর বাংলাদেশে আসুক। সুতরাং সম্ভাবনা অনেক বেশি, কিন্তু সম্ভাবনার অনৈক্য সৃষ্টি হইলে ধ্বংস নিশ্চিত। ব্যক্তিগতভাবে আবিদুল ইসলাম খান 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? একজন ছাত্রনেতা হিসেবে নাকি একটি জাতীয় দলের নীতি নির্ধারক হিসেবে? এটা কঠিন প্রশ্ন। গত 10 বছর আগে, 5 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগেও ভাবি নাই যে আজকের এই জায়গাতে থাকবো। পরিস্থিতি আমাকে এই জায়গায় নিয়ে আসছে। আমি বিশ্বাস করি, আমি প্রতিটা পরিস্থিতির দায়িত্ব পালনে বিশ্বাসী। ওই দায়িত্ব পালনই হয়তোবা আমাকে নতুন কোনো পরিস্থিতির মুখোমুখি করবে। আর যে পরিস্থিতির মুখোমুখি আমি হই, ওই পরিস্থিতি মোকাবেলা করার জন্য মহান সৃষ্টিকর্তা অবশ্যই আমাকে তৈরি রাখবেন, সেটা আমি বিশ্বাস করি। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। কোন বিষয়গুলো আওয়ামী লীগকে 17 বছর
ক্ষমতায় রাখতে পেরেছে বলে সাহায্য করেছিল? আর কোন বিষয়গুলো মনে হচ্ছে যে আন্দোলন করেও বিএনপি বারবার ব্যর্থ হয়েছে এই 17 বছর আগে? বিএনপি ব্যর্থ হয়নি আসলে, বিএনপি ব্যর্থ হয়নি, বিএনপি স্পেসিফিক্যালি ব্যর্থ হতে যাবে কেন? ক্ষতি তো বিএনপির হয় নাই, ক্ষতি তো বিএনপি হয় নাই, ক্ষতি তো টোটাল রাষ্ট্রের হয়েছে, বাংলাদেশের হয়েছে। বাংলাদেশ পিছিয়েছে। বাংলাদেশ তখন ভালো থাকে যখন বিএনপি ভালো থাকে। বিএনপি ভালো জায়গায় আসছে, দায়িত্ব পালন করছে, বাংলাদেশ ভালো ছিল। যখনই বিএনপি খারাপ পর্যায়ে গেছে, বাংলাদেশ কখনোই ভালো ছিল না, খারাপ পর্যায়ে গেছে। এটা বিএনপির প্রতি এই রাষ্ট্রের অলওয়েজ ফেভার। কেন থাকে এটা? এটা ন্যাচারাল ফেভার, ন্যাচারাল একটা সম্মান এই পার্টির প্রতি। কারণ এরা বাংলাদেশপন্থী, বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাদেশ ছাড়া এদের অন্য কোনো জায়গা নাই। তখন 17 বছর সংগ্রাম আমরা চালিয়ে গিয়েছি। এখন এখানে হচ্ছে যে কিছুটা অনৈক্য ছিল ফ্যাসিজমের। আপনি যখন সরাসরি মানুষকে গুলি করবেন, গুলি করতে 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 নাই করে দিচ্ছেন একটা পর্যায়ে, গুলি করে করে মানুষ মারতে মারতে, গুম করে মানুষ মারতে মারতে, খুন করে মানুষ মারতে মারতে। আমি আমার সেশনে 7 থেকে 8 জন আমরা রাজনীতি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্রদল রাজনীতি, বিরোধী রাজনীতি করেছি, হাসিনার চেয়ারকে চ্যালেঞ্জ করেছি। ওই আর তো কাউকে তখন পাইলাম না চেয়ারকে চ্যালেঞ্জ করার মতো। সুতরাং ফ্যাসিজম এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে বিরোধী দল করা যাবে না সরকারি দল ছাড়া। তো এই একটা দীর্ঘমেয়াদী বিভিন্ন অর্গানের মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সে আইন শৃঙ্খলা থেকে শুরু করে তার প্রত্যেকটা জায়গায় অনিয়ম হয়েছে। কোনো কিছুর বালাই ছিল না, মানবাধিকার ছিল না, ভোটাধিকার ছিল না। এর মানে আপনি বলতে চাচ্ছেন যে 17 বছরে আপনি আপনার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে যে বালুর ট্র্যাকটা সরানোর মতো অ্যাবিলিটি আপনাদের ছিল না? এগুলোর আওয়ামী লীগের ফ্যাসিজমের তৈরি করা নেগেটিভ, এবং এই নেগেটিভ গুলোই জামাত শিবির বিভিন্ন সময় ছড়িয়েছে এই রাষ্ট্রে। আমি এই মুহূর্তে চেয়ারে বসেও আমি ওই জায়গাতে যেতে চাচ্ছি না, কিন্তু আপনি এগুলো বারবার আনার চেষ্টা করতেছেন। আমি অনুরোধ করবো আপনাকে, এই বিষয়ে কথা বলাটা অনুচিত, এগুলো অনৈক্য তৈরি করে। এগুলো করে যাওয়ার প্রশ্ন ছিল। অবশ্যই আন্দোলনে সফল হয়েছি বলেই এই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছে এবং গণঅভ্যুত্থান সফল হয়েছে। আজকে যদি আমাদের উপর নির্যাতন হইতো, নিপীড়ন না হইতো, যথাসময়ে নির্বাচন হইতো, ভোটাধিকার থাকতো, গণতন্ত্র থাকতো, বিচার ব্যবস্থা স্বাধীন থাকতো, তাহলে আজকে যথাসময়ে নির্বাচন হইলে এমন একটা গণবিস্ফোরণ এই আপাতত নিরীহ একটা আন্দোলন দিয়ে হতো না তো? এটা তো আপনিও বিশ্বাস করেন। তো সুতরাং নির্যাতনের লেভেলটা যত বড় হয়েছে, ব্রাস্ট আউটটা তত বেশি হয়েছে। দর্শক, প্রশ্ন থাকবে, প্রশ্ন চলবে। আবারও দেখা হবে আমাদের পরবর্তী অনুষ্ঠানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।